অপেক্ষা পর্ব ১২। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হওয়ার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনোদিন তাকে দেখতো না। সে সবাইকে দেখতে পারছে, অথচ কেউ তাকে দেখছে না। এর চেয়ে আনন্দের জীবন কি আর হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হওয়ার মন্ত্র নেই বলে সে এখনো দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতে স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে মিস ব্ল্যাক পটেটো বলে। ব্ল্যাক পটেটোকে ব্ল্যাক বানানোর কারণ কেউ জানে না, এবং তিনি মিসও নন, বিবাহিতা মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস ব্ল্যাক পটেটো দূরে থেকে রক্ত চষে গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তিনি এমন ভরভ্রান্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথাটি প্রচলিত আছে সেটা সত্য। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা কেমন কেমন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা। জি আপা। তুমি 3টে সাবজেক্টে ফেল করেছো, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোল। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছু করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতে পারছে না। তোমাকে এবছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছো? পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমিই একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেওয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরি সাজলেই হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি সাজনী মেয়েগুলোকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। যাও, এখন থেকে যাও। ঠোঁটে আরো বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আবার ঘর থেকে বের হলো। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মারা যখন মেয়েকে নিতে আসেন, তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়। বাবারা যখন আসে তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে তার যদি বাবা থাকতো তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত কাঁধে রেখে 2 হাতে সেই হাত ধরে রাখতো এবং স্কুল থেকে বের হয়ে বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে এনে দাও। আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটো আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীরই হোক, তার কাছে এইসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে, মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্য চোখের পানি ফেলতে লাগলো। স্কুলের সব মেয়েরা আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে, তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে। আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরো কিছু মেয়ে আছে নিশ্চয়ই, কাঁদছে। ফেল করা মেয়েরা সব একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো। সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা দেখল তার পিছনে অঙ্কমিস দাঁড়িয়ে আছেন। অঙ্কমিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্কমিস আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগে সুপ্রভা বলল, আপা আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, যাও, বাসায় যাও। সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে। প্রতিদিন স্কুল শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো আমার কাছে, এসো, তোমাকে আদর করে দিই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হলো। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন। মানুষ এত ভালো হয়? সুপ্রভা ঠিক করে ফেললো সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভিতরের রূপ কখনোই একরকম হয় না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন।
অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার, আপনার ভাগ্নি এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও, মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভা চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয় হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা বেচারি, গালের চোখে পানি শুকিয়ে আছে, কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে, শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে। মেয়েটা নিশ্চয় গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন, শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমোচ্ছে, ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের? কি এমন হয়েছে যে কেলে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা, আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই। সারাদিন হাসাহাসি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি, এখন আর কেঁদে কি হবে? বাসায় মাকে কি বলবো? এই দুশ্চিন্তাটা আগে করলেও তো আর পরীক্ষায় ফেল করতি না, ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা, তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে, শুধু আমি আর তুমি থাকবো। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতে দুশ্চিন্তাগ্রস্ত হইলেন। বোকা মেয়ে, বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে এই সহজ সরল মেয়েটা কি করবে? সুপ্রভা, তুই বাসায় চলে যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞাসা করে কি রেজাল্ট? জিজ্ঞেস করবে না, সে তো দিনরাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও, বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তোর রেজাল্ট কার্ড আমার হাতে দিয়েছেন। তুমি মিথ্যা কথা বলবে? জামিলুর রহমানের মন আরো খারাপ হলো। কি বোকা মেয়ে, তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আঁতকে উঠছে। বোকা মেয়ে জানে না যে জগৎটাই চলছে মিথ্যের উপরে, সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। কোক খা। কোক খেতে ইচ্ছে করছে না মামা। খেতে ইচ্ছে করবে না কেন? খা, দে, গ্লাসে খানিকটা আমাকেও ঢেলে দে, খেয়ে দেখি কি এমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি, যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরো বেশি কিছু করার ইচ্ছা আছে, আপাতত এটাই নিন। এতেই কাজ হবার কথা, এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি কোনো রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যতদিন যাচ্ছে সুরাইয়া ততই যেন কেমন হয়ে যাচ্ছে। আজকাল কথাও বললেও না ঠিক মতো, মন দিয়ে শোনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্টই হয়ে গেছে। তার জন্য কিছু করা দরকার। কি করবেন তাও তিনি জানেন না। নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানোই হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামলো। একতলার বারান্দায় বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্যে। তিনি এত দেরি করছেন কেন? সুরাইয়া এখন তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞাসা করেনি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন, এক্ষুনি হয়তো ডাকবেন। তার আগে আগে মামাকে বাড়িতে আসা খুব প্রয়োজন। মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না। মিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল। মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন, তাকে ফুলের মালা দেওয়া হলো, চা খাওয়ানো হলো এবং মেয়ে পাশ হয়ে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস? দারুণ ব্যাপার হচ্ছে, শিল পড়ছে, আই শিল কুড়াই। ইচ্ছে করছে না আপা। ইচ্ছে না করলেও আয়, তোর হয়েছে কি? সারাদিন মুখ ভোতা করে আসিস। আমার খুব মাথা ধরেছে, আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি, ঢং করিস না, তুইও আয়। মাথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম,
5 মিনিটের মধ্যে ছাদে আয়, নাইলে কঠিন শাস্তি দেব। মিতু চলে যাবার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনারে আপনার আম্মা ডাকে। সুপ্রভা মার ঘরের দিকে রওনা হলো। তার পা কাঁপছে, কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরাইয়া খাটে পা ঝুলিয়ে বসেছিলেন। গত রাতে তার এক ফোঁটাও ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে। তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ, সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি তিনি পড়ছিলেন এবং ডাক দিচ্ছেন। একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন। সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে। এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজ না তোদের রেজাল্ট হবার কথা, রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বলল। সুপ্রভার বুক ধকধক করছে। এখনই প্রশ্ন করা হবে, রেজাল্ট কি? সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল। উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন। হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন, তার কাছে রেজাল্ট দিবেন। তবে আমার ধারণা পাশ করেছি। সুরাইয়া রেজাল্ট কি জানতে চাইলেন না। খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখতো, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল। 2 রুম, ড্রয়িং, ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস, ভাড়া লাইট গ্যাস সহ 3000 টাকা। কিরে, ভালো না? আমি আর তুই একটা ঘরে থাকলাম, ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। বাসাটা কোন তলায়? সেটা তো লেখেনি। টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করে দেখতো বাড়িওয়ালাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি, ফ্ল্যাট বাড়ি কিনা, কয়জন ভাড়াটে থাকেন, এইসব। কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল। সুরাইয়া হঠাৎ ডাকলেন, সুপ্রভা শোন। সুপ্রভা থমকে দাঁড়ালো। সুরাইয়া বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভা নিচু গলায় বলল, মা আমি ফেল করেছি। ফেল করেছিস? হ্যাঁ, 3 সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছিস কথাটা এত সহজভাবে বলতে পারলি, মুখে একবারও আটকালো না। সুপ্রভা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার পা এখন আর কাঁপছে না, কেমন যেন শান্তি শান্তি লাগছে। বুকের ওপর পাষাণ চেপেছিল, সেই পাষাণ নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যা। সুপ্রভা আগের মতোই দাঁড়িয়ে রইল। একবার শুধু মায়ের দিকে তাকালো। মায়ের মুখ কি শান্ত, কত সহজভাবেই না তিনি কথাগুলি বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব। ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রতিটা সাবজেক্টে পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস আমাকে রোজ অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনো দাঁড়িয়ে আছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না। যা ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি, যদি সাহস থাকে যা করতে বলছি কর। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সঙ্গ দেখতে আমার ভালো লাগে না। মিতু ছাদে শিল কুড়োচ্ছিল। হঠাৎ দেখলো সুপ্রভা ছাদে ঢুকলো। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি? শিলগুলো রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হলো সুপ্রভা দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়। সুপ্রভাকে খুব অস্বাভাবিকও লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখলো সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে জামিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছেন। তার পকেটে সুপ্রভার স্কুলের হেডমিস্ট্রেসের দেওয়া কাগজ। সেখানে লেখা, বিশেষ বিবেচনায় সুপ্রভাকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। হেডমিস্ট্রেসের চিঠি তিনি পেয়েছেন দুপুরেই। একবার ভাবলেন, তখনই বাসায় ফেরেন। তারপর মনে হলো খালি হাতে বাসায় ফেরা ঠিক হবে না, পাশের মিষ্টি কিনে নিয়ে ফেরা দরকার। রসমালাই সুপ্রভা খুব পছন্দ, 1 কেজি রসমালাই কেনা দরকার। বিকেলে নিজেই রসমালাই কিনতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়লেন। সে রসমালাই খাবার ঘরের টেবিলে সাজানো আছে। জামিলুর রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে, অথচ কিছুক্ষণ আগে একজন ডাক্তার এসে বলে গেছেন, মেয়ের অবস্থা ভালো না, ব্রেন হেমারেজ হচ্ছে, আমাদের কিছু করার নেই। জামিলুর রহমান যন্ত্রের মতো বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যান, ভেতরে গিয়ে মেয়ের বিছানার পাশে বসুন। জামিলুর রহমান সহজ গলায় বললেন, কোনো দরকার নেই। তিনি হাসপাতাল থেকে বের হলেন। তার কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে। ছোটবেলায় সুযোগ পেলে বৃষ্টিতে ভিজতেন। সুযোগ পাওয়া যেত না, এখন প্রচুর সুযোগ, কিন্তু বৃষ্টিতে নামতে ইচ্ছে করে না। আজ নামতে ইচ্ছে করছে।
তিনি পথে নামতেই বৃষ্টি থেমে গেল। মেঘ কেটে আকাশে তারা দেখা দিল। জামিলুর রহমান সাহেব হাঁটছেন। চারপাশের পরিচিত ঢাকা নগরী তার কাছে আজ বড়ই অপরিচিত লাগছে, যেন তিনি এই নগরীকে চেনেন না, নগরীও তাকে চেনে না। মৃত্যুর ঠিক আগে আগে সুপ্রভার পূর্ণ জ্ঞান ফিরে এলো। সে তার মার দিকে তাকিয়ে বলল, মা, আমি ছাদ থেকে লাফ দিয়ে বিরাট একটা ভুল করেছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। সুপ্রভা বলল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও। সুরাইয়া মেয়ের গায়ে হাত রাখলেন। সুপ্রভা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বড় মামা যদি আমার গায়ে হাত বুলিয়ে দেয় তাহলে আমার ব্যথাটা কমবে। বলার পরপরই সে মারা গেল। মিতু ছুটে গেল করিডরের দিকে। করিডর শূন্য, সেখানে কেউ নেই। করিডরের এক প্রান্তে রাখা টুলে ইমন বসেছিল। মিতু ইমনের কাছে গেল, শান্ত স্বরে বলল, এভাবে চুপচাপ বসে থাকবি না, চিৎকার করে কাঁদ, আমাকে জড়িয়ে ধরে কাঁদ। কে কি মনে করবে এসব ভাবার কোনো দরকার নেই। ইমন উঠে মিতুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। অভিমানী ছোট্ট মেয়েটা জানলও না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসাই না জমা ছিল। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যিটি না জেনেই তুমি হারিয়ে গেলে।